ডক্টরের দেওয়ার রাইয়ের প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট বদলি করে দিয়ে এবার রাইয়ের প্রেগন্যান্সিতে ইচ্ছাকৃতভাবে কমপ্লিকেশনস জাগানোর চেষ্টা করলো নীরু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রায়কে নিয়ে ডক্টরের শরণাপন্ন হয়, ঠিক সেই সময় ডক্টর রায়কে কিছু চেক আপ করার পর যখন টেস্ট লিখে দেয়, ঠিক সেই সময় রায় বলতে থাকে যে ডক্টর এই যাত্রা সব কিছু ঠিকঠাক হবে তো, মানে আমার আগের বারে টিউমারের কেসটা আবারও রিপিট হবে না তো, এতে করে আমার প্রেগন্যান্সিতে কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না তো। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখো রায়পূর্ণা, তোমার সেই কেসটা তো যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল ছিল, রীতিমতো বলা যেতে পারে যে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, তাই এই যাত্রায় আমরা কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, বিধায় আমরা রিস্ক ফ্রি প্রেগন্যান্সি যাতে হয় তোমার তার ব্যবস্থাই আমরা করবো, এবং তার জন্য কিছু টেস্ট আমি লিখে দিয়েছি, সেই টেস্টগুলো যত শীঘ্র সম্ভব তুমি করে নাও, তারপরে সেই টেস্ট রিপোর্টসগুলো আসার পরই আমরা তোমাকে বাদবাকি কথাগুলো বলতে পারবো। এর আগে আমার পক্ষে তোমার জন্য কিছু বলাটা সম্ভব হচ্ছে না, কিন্তু হ্যাঁ এতটুকু কনফার্ম হয়ে যেতে পারো তুমি যে তুমি 2 মাস প্রেগনেন্ট। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর প্লিজ এবার যে করেই হোক না কেন রায়ের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, এই দিকটা আপনি খেয়াল রাখবেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কী সব বলছো বলো তো, আমার ক্ষতি হোক বা না হোক, কিন্তু আমার সন্তানের আমার কারণে কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা তো আমি কোনো মতেই চাই না ডক্টর, যে করেই হোক না কারণ আপনি প্লিজ আমার সন্তানকে অন্তত বাঁচাবেন। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখো এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, আগে টেস্টের রিপোর্টসগুলো তো আসতে দাও তারপরে। ঠিক সেই সময় যখন অনির্বাণ রায়কে নিয়ে ল্যাবে টেস্টগুলো করিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ কিছু মনে না করলে আমি প্লিজ কিছুক্ষণের জন্য আমার বাপের বাড়িতে যেতে পারি, কেন জানি না আমার বড্ড বেশি তাদের কথা মনে পড়ছে। ঠিক সেই মুহূর্তে রাই যখন নিজের বাপের বাড়িতে যায় তখন নীলু রাইকে দেখে চমকে উঠে এবং বলতে থাকে যে কি দিদিভাই তুই হুট করে তুই ডক্টরের কাছে যাসনি। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবে, ওকে ভেতরে আসতে দাও, মেয়েটা এত ঘেমে চুরে এসেছে, ওকে বরঞ্চ একটু রেস্ট নিতে দাও, জল তেষ্টাও তো নিশ্চয়ই পেয়েছে। অন্যদিকে রায়ের কাছে জল দেওয়া মাত্রই নীলু বলতে থাকে যে যে করেই হোক না কেন রাই দিদিভাইয়ের নেক্সট আপডেটটা আমাকে জানতে হবে। অন্যদিকে রাই বৌমনি বলতে থাকে যে ডক্টরের কাছে গিয়েছিলে রাই, ডক্টর কী বলেছে? তখন নীলু সামনেই রাই বলতে থাকে যে বৌমনি ডক্টর সেরকম কোনো কিছুই বলেনি, ডক্টরও সেই একই জিনিসের আশঙ্কা করছে যেটার ভয় কিনা আমি এতদিন ধরে পাচ্ছিলাম, যার ফলে কিনা আমি আমার 2 মাস প্রেগনেন্সির খবরটা তোমাদের সকলের কাছ থেকে লুকিয়ে গেছি। ডক্টর আমাকে বলেছে যে যে টেস্টগুলো ডক্টর আমাকে করতে দিয়েছে সেই টেস্টের রিপোর্টসের উপরে নির্ভর করছে আমার সন্তানের ভবিষ্যৎ, তাই এর আগে কোনো কিছু ডক্টর বলতে চাইছে না। জানো তো বৌমনি আমার বড্ড বেশি ভয় করছে। ঠিক সেই সময় রাইয়ের সামনে নীলু বলতে থাকে যে আচ্ছা দিদিভাই তুই কোন হসপিটালে গিয়েছিলিস বলতো, যে ডক্টর কিনা তোকে কোনো কিছুই এখনও শিওরিটি দিয়ে বলতে পারে না। ঠিক সেই মুহূর্তেই নীলুকে রাই বলে উঠে যে আমি সিটি হসপিটালে গিয়েছিলাম, আমি শুনেছি যে তার অনেক বেশি নামডাক আছে এবং সে একজন স্বনামধন্য গাইনাকোলজিস্ট, তার থেকে বেস্ট আমার মনে হয় না যে গোটা শহরে কোনো গাইনাকোলজিস্ট খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই আমি তো শুধু হসপিটালের নামটা চেয়েছিলাম, তুই তো তার পাশাপাশি ডক্টরের নামটা অবধি বলে দিলি, এবার আমার কাজটা করতে আরেকটু সহযোগিতা হবে, কারণ তোর আসল রিপোর্টসটা কোনোদিনও তোর হাতে লাগবে না, তুই এটাই জানবি যে তোর প্রেগনেন্সিতে যথেষ্ট পরিমাণে কমপ্লিকেশনস আছে, এবার তোর সন্তানকে তুই নিজের হাতেই যাতে মারিস সেই ব্যবস্থাই আমাকে করতে হবে, কারণ আমি যতদূর অবধি জানি যে তোর রিপোর্টসে যদি কোনো রকম কোনো উল্টোপাল্টা কিছু আসে তাহলে অনির্বাণ দাদাভাই কোনো মতেই তোর জীবনের বিনিময়ে এই সন্তানটাকে রাখতে দিবে না তোর গর্বে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।